লিওনেল স্কালোনির ফুটবল ফিলোসফি কি? স্কালোনির আর্জেন্টিনা অ্যাকচুয়ালি কোন স্টাইলের ফুটবল খেলে? স্কালোনির ফুটবল ফিলোসফিকে এখন অনেকে লা স্কালোনিতে ডাকে এবং অনেক নতুন নতুন ভাবে এক্সপ্লেন করার চেষ্টা করে। অনেকে ব্রাজিলের সাবেক কোচ দিনিজের রিলেশনিজম ট্যাকটিক্সের সাথেও কিন্তু স্কালোনির ফুটবল স্টাইলকে মিলান। বাট কথা হচ্ছে স্কালোনি অ্যাকচুয়ালি কি স্টাইলের কোন ফিলোসফির ফুটবল খেলা? আমার আনসারটা হচ্ছে স্কালোনি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার যে রুট সেই ট্যাঙ্গো ফুটবলটাই খেলান, একটু মডিফিকেশন করে। স্কালোনির ফুটবল ফিলোসফি বুঝতে প্রথমে বুঝতে হবে ট্যাঙ্গো ফুটবলকে, এবং ট্যাঙ্গো ফুটবলকে বুঝতে একটু আমাদের তাকাতে হবে ইতিহাসের দিকে। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ট্যাঙ্গো ফুটবলের সূচনাটা হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে। আর্জেন্টিনা পরন্ত বিকেলে একমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে এই ফুটবল খেলাটাকে অনেক ভালোবেসে ফেলে। ফুটবল খেলাটা তারা ভালোবাসে এবং একই সাথে ফুটবলেই যে গোলাকার বস্তুটা, সেই গোলাকার বস্তুটাকে তারা অত্যন্ত পূজনীয় বস্তু হিসেবে ট্রিটমেন্ট করতো, একটা রিচুয়াল স্টাফ হিসেবে দেখতো। কিভাবে সেটা দেখতো? ফুটবলটা বানানো হয় গরুর চামড়াতে, গরু খায় ঘাস, এবং তাই ফুটবলটা এমন ভাবে খেলতে হবে যাতে এই ফুটবলটা ঘাসের কাছাকাছি সবসময় বেশি সময় থাকে। আবার একই সাথে আর্জেন্টাইনরা এই বলটাকে তাদের নিজেদের পায়ে বেশি সময় ধরে রাখতে পছন্দ করত। সো বলটাকে মাটিতে রাখতে হবে এবং বলটাকে নিজেদের পায়ে রাখতে হবে। এই দুইটা কনসেপ্ট থেকে কিন্তু ট্যাঙ্গো ফুটবলের সূচনা হয়। তার মানে ট্যাঙ্গো ফুটবলটা ছিল এরকম, বলটা মাটিতে রাখা এবং নিজেদের পায়ে রাখা, তার মানে বেশি বেশি শর্ট পাস ফুটবল খেলা। এখন বেশি বেশি যদি শর্ট পাস ফুটবল খেলতে হয় তাহলে যারাই ফুটবল খেলাটা খেলবে তাদেরকে একটু কাছাকাছি পজিশন নিতে হবে এবং একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হইতে হবে। যেই কারণে ট্যাঙ্গো ফুটবলের আদিরূপটা ছিল এরকম। আর্জেন্টাইনরা এক পিচের সেন্টারে এসে নিজেদের মধ্যে অনেক বেশি পাস খেলতো, তারা কাছাকাছি পজিশন নিয়ে থাকতো এবং এই শর্ট পাস ফুটবলের মাধ্যমে তারা ধীরে ধীরে অ্যাটাকে যাইতো। তারা অনেকক্ষণ ধরে পজিশন নিজেদের পায়ে বল নিয়ে রাখছে, নিজেদের মধ্যে পাসিং করছে, যে কারণে অপোনেন্ট টায়ার্ড হয়ে যেত, অপোনেন্ট কিছুটা কনসেন্ট্রেশন লুজ করতো, এবং যখন অপোনেন্ট একটু টায়ার্ড হয়ে যেত তখন দেখা যেত যে আর্জেন্টাইনরা খেলাটার গতিহুট করে বাড়ায় দিছে, ফরওয়ার্ড পাস খেলা শুরু করছে এবং স্কিল মুভ বেশি দেখানো শুরু করছে। এবং অ্যাট দ্য সেম টাইম স্লো মোশনে শুরু হওয়া এই ট্যাঙ্গো ফুটবলটা অ্যাটাকিং থার্ডে গিয়ে ফাস্ট এবং স্কিলফুল হয়ে যেত এবং অটোমেটিক্যালি তারা গোলের দেখা পেয়ে যেত। এখন যেই ট্যাঙ্গো ফুটবলের যেই রূপের কথাটা বললাম, এটার সাথে কি মডার্ন ফুটবলের কোনো ফিলোসফির মিল কি পাচ্ছেন? একটু যদি ভেবে দেখেন, শর্ট পাসিং ফুটবল, পজিশন বেস ফুটবল, আপনার মাথায় অবশ্যই চলে আসার কথা ক্রুইফ এবং গার্দিওলার মস্তিষ্ক প্রসূত বার্সেলোনার তিকি-তাকা ফুটবলের কথা। হ্যাঁ, বার্সেলোনার যে তিকি-তাকা ফুটবলটা খেলে, এই ফুটবলটার আদিরূপ কিন্তু ছিল আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবল। আর্জেন্টিনা অনেক সাবেক ফুটবলার কিন্তু বার্সেলোনার টিকি-টাকা ফুটবলকে নিয়ে মন্তব্য করছেন যে টিকি-টাকা ফুটবল হচ্ছে গিয়া এই ট্যাঙ্গো ফুটবলের একটা মডার্ন ভার্সন। আসলেও কিন্তু তাই। এই ট্যাঙ্গো ফুটবলকে টোটাল ফুটবলের সাথে মিক্স করে কিন্তু বার্সেলোনা এই টিকি-টাকা ফুটবলটা ডেভেলপ করা হয়েছে। এখন ট্যাঙ্গো ফুটবল সাথে কিভাবে টোটাল ফুটবল মিক্স করে টিকি-টাকা ট্যাকটিক্যালি ফ্লারিশ করছে সেইটা নিয়ে আলাপ না হয় অন্যদিন পারলাম, বাট এইটা মনে রাখা দরকার যে শর্ট পাসিং ফুটবল, নিজেদের মধ্যে বলের দখল রেখে বেশিক্ষণ বল নিজেদের পায়ে রেখে স্লো বিল্ড আপের মাধ্যমে ধীরে ধীরে অপোনেন্টকে ডিসঅর্গানাইজড করে অ্যাটাকের গতি বাড়ানো এবং স্কিল সব বেশি বাড়ানো যে ফুটবলটা, সেটাই ছিল মূলত এই ট্যাঙ্গো ফুটবল। এখন কথা হচ্ছে এই ট্যাঙ্গো ফুটবলটা আর্জেন্টাইনরা কেন খুব বেশি দিন ধরে কন্টিনিউ করে নাই? এখানে আবার একটু ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ খেলে 1930 সালে। এরপরে 1958 বিশ্বকাপের আগ পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। এটা রাজনৈতিক কারণে হোক কিংবা ফিফার সাথে আর্জেন্টাইন বোর্ডের দ্বন্দ্বের কারণেই হোক, এই মাঝের সময়টায় আর্জেন্টিনা কিন্তু ফুটবল খেলা একবার ছেড়ে দেয়নি। তারা এই সময়টায় কিন্তু কোপা আমেরিকার যে আদি ভার্সন সাউথ আমেরিকান ফুটবল চ্যাম্পিয়নশিপ, সেটা কিন্তু রেগুলার বেসিসে খেলছে এবং অনেকগুলো টুর্নামেন্ট কিন্তু জিতছে। মানে লাতিন আমেরিকায় আর্জেন্টিনার ট্যাঙ্গো ফুটবলে একটা ভালো ডোমিনেশন ছিল, কিন্তু তারা কিন্তু এই ট্যাঙ্গো ফুটবলের ডোমিনেশনটা বিশ্বমঞ্চে কিন্তু প্রদর্শন করে নাই।
বিশ্বকাপের মঞ্চে তারা অবশেষে প্রদর্শন করতে আসে 1958 সালে। কিন্তু এই 58 সালের বিশ্বকাপে আসার পূর্বে তারা কিন্তু তাদের অনেক ট্যালেন্টেড ফুটবলারকে হারায় ফেলছে এই রাজনৈতিক কারণে। 58 বিশ্বকাপ খেলতে গিয়ে তারা একটা নতুন রিয়েলিটির সামনে মুখোমুখি হয় এবং 3 ম্যাচে কোনো ম্যাচ না জিতে 10 গোল হজম করে অপমানজনকভাবেই কিন্তু বিদায় নেয় আর্জেন্টিনা। এরপরে আর্জেন্টাইনদের ফুটবল ফিলোসফিতে একটা বড় ধাক্কা আসে। তারা ধরে নেয় যে এই শৈল্পিক ট্যাঙ্গো ফুটবল দিয়ে কিন্তু তাদের হবে না, তাদেরকে তাদের খেলার স্টাইলটা চেঞ্জ করতে হবে। এরপরে আর্জেন্টিনা কিন্তু ঝুঁকে যায় ডিফেন্সিভ এন্টি ফুটবলে, যেখানে তারা বোরিং ডিফেন্সিভ ফুটবল তো খেলতোই, একই সাথে অনেক মেরিটেরে খেলতো অপোনেন্টকে, যেই কারণে এই আর্জেন্টাইনদের কিন্তু বাইরের যে দেশগুলো ছিল তারা অনেক ঘৃণা করতো, এদের সাথে সহজে খেলতে চাইতো না। এই অবস্থার পরিবর্তনটা আসে লুইস সিজার মিনোতির হাত ধরে, যিনি কিনা আর্জেন্টিনার 78 বিশ্বকাপ জয়ী দলের কোচ। মেনোতে দেখলেন যে আর্জেন্টিনার যে আদি রূপটা যে ছিল, যে শৈল্পিক ফুটবলটা ছিল, সেই শৈল্পিক ফুটবলটা ফিরে আনার প্রয়োজনীয়তা তিনি অনুধাবন করেন। এই মোটিভেশন থেকে লুইস সিজার মেনোতি আর্জেন্টিনাকে তাদের সেই ট্যাঙ্গো ফুটবলের রুটে ফেরানোর একটা প্রচেষ্টা নেন। তিনি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের দায়িত্ব নিয়ে দলে স্কিলফুল ফুটবলারদেরকে ডাকা বেশি শুরু করেন এবং সেই আগেকার ছোট ছোট পাসে শৈল্পিক ফুটবলে যে চর্চাটা ছিল সেই চর্চাটা শুরু করেন। তবে তার মাথায় এটাও ছিল যে এই শৈল্পিক ফুটবল খেলতে গিয়ে যেন আগের মতো ডিফেন্সিভলি এক্সপোজ হতে না হয়, যে কারণে তিনি এই ট্যাঙ্গো ফুটবলটাকে একটা ফরমেশনের মধ্যে নিয়ে আসেন এবং সেই ফরমেশনটা ছিল আর্জেন্টিনার ট্রেডমার্ক ফরমেশন 4-3-1-2। এই 4-3-1-2-তে 3টা এনার্জেটিক মিডফিল্ডারের সামনে এবং 2টা ফরওয়ার্ডের পিছনে একটা স্কিলফুল নাম্বার 10 থাকতো, যে স্কিলফুল নাম্বার 10 কিনা সেই মিডফিল্ড লাইনের সাথে ফরওয়ার্ডদের একটা লিঙ্ক আপ করতো এবং এই নাম্বার 10 এর উপরে পুরো দলের খেলাটা ডিপেন্ড করতো। কিভাবে ডিপেন্ড করতো? নাম্বার 10 হচ্ছে দলের সবচেয়ে স্কিলফুল ফুটবলার এবং তার সামনে 2জন ফরওয়ার্ডেও কিন্তু অল আউট অ্যাটাকার। বাকিদের যে এই 3জনের পিছনে যে 7জন থাকতো তাদের টার্গেট থাকতো যে এই 3জনকে বেশি বেশি বল প্রোভাইড করা। তারা স্লো শর্ট পাসিং ফুটবলের মাধ্যমে খেলাটা শুরু করতো, ঠিক আছে, বাট তাদের ইন্টেনশনটা থাকতো হাফ লাইনের উপরে নাম্বার 10কে বলের সাপ্লাই দেওয়া এবং হাফ লাইনের উপরে এই নাম্বার 10 যখন বলের সাপ্লাইটা পাবে তখন এই নাম্বার 10 এর স্কিল এর মাধ্যমে কিন্তু আর্জেন্টিনার যে ট্যাঙ্গো ফুটবল সেই ট্যাঙ্গো ফুটবলটা গতি লাভ করবে। সো তাদের মেইন ইন্টেনশনটা কি? শর্ট পাসিং ফুটবলটা শুরু হবে কিন্তু বলটা পাঠানো হচ্ছে নাম্বার 10 এর হাতে, পাঠানো হচ্ছে তাদের মূল ইন্টেনশন। আবার নাম্বার 10 এর পায়ে যখন বলটা যাবে তখন নাম্বার 10 তার স্কিল সেট অথবা স্টাইল অনুযায়ী যেভাবে খেলবে সেভাবে কিন্তু পুরো টিমটা খেলবে। সেই নাম্বার 10 যদি হয় ম্যারাডোনা কিংবা ওর্তেগার মতো ড্রিবলার, যারা কিনা বল পাইলেই ড্রিবলিং শুরু করতো, তাহলে নাম্বার 10 এর কাছে বল যাওয়ার পরে পুরো টিমও কিন্তু একটা ফাস্ট মুভমেন্ট করা শুরু হবে। আবার নাম্বার 10 যদি হয় রিকোয়েলম্যান মতো, যে কিনা বল নিজের পায়ে কিছুক্ষণ হোল্ড করে তার টিমমেটকে ফ্রি করে দিতে চাইতো, তাহলে খেলাটা এরকম হবে যে বল নাম্বার 10 এর পায়ে যাওয়ার পরে তাকে সেন্টার করে টিমমেটরা মুভ করবে এবং ওই নাম্বার 10 যখন বল ছাড়বে তখন আর্জেন্টিনা খেলার গতিটা বেড়ে যাবে। সো এই ট্যাঙ্গো ফুটবলে এবং 4-3-1-2 ফরমেশনের মূল ফিলোসফিটা ছিল এরকম: শর্ট পাসিং ফুটবলে শুরু করার মাধ্যমে নাম্বার 10কে ফ্রি করে দেওয়া, অথবা নাম্বার 10 এর কাছে বল পৌঁছানোর পরে নাম্বার 10 তার স্কিল শো করে তার বল কন্ট্রোল দিয়ে তার বাকি টিমমেটদেরকে ফ্রি করে দেবে। অর্থাৎ এই ফুটবলের ইন্টেনশনটাই হচ্ছে নিজেরা কাছাকাছি পজিশন রেখে পাসিং করে অপোনেন্টের প্রেসিংটাকে ইনভাইট করা, অপোনেন্টকে নিজেদের দিকে টেনে নিয়ে এসে অন্য কোনো টিমমেটকে ফ্রি করে দেওয়া এবং সেই ফ্রি টিমমেটকে পাস দিয়ে দ্রুততার সহিত অ্যাটাকটা শেষ করা। সো মেনোত্তির পরে বিলার্দো আসলো, তিনি কিছুটা ডিফেন্সিভ মাইন্ডেড ছিলেন, বাট এই ফিলোসফিটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় নাই। মিলার্দো যেটা করতেন সেটা হচ্ছে গিয়ে তিনি শুরুটা হয়তো বা কিছুটা অ্যাটাকিং বেসড ফুটবল খেলাইলেও লিড নেওয়ার পরে উনি কিন্তু ডিফেন্সিভ মোডে চলে যেতেন, যেই কারণে দেখা যেত আর্জেন্টিনা গোলে লিড নিলেও একটু লম্বা একটা সময় কিন্তু তারা এন্টি ফুটবল খেলতেছে। এবং আর্জেন্টিনার এরপরে যে কোচরা আসছিলেন তারা কিন্তু হয় ঘুরে ফেরা হয় মেনোত্তিকে ফলো করতেন অথবা বিলার্দোকে ফলো করতেন। এখন কথা হচ্ছে স্কালোনি আসলে কাকে ফলো করে? স্কালোনি আসলে দুইজনকেই ফলো করেন। স্কালোনি চাইলে মেনোত্তির মতো সুন্দর পাসিং শৈল্পিক ফুটবল খেলাতে পারে, আবার বিলার্দোর মতো বোরিং ডিফেন্সিভ এন্টি ফুটবলে খেলাতে পারে।
এটা স্কালোনি করে সিচুয়েশন বুঝে, অপোনেন্ট বুঝে। আবার স্কালোনি যেহেতু আবার মেনোত্তির ট্যাঙ্গো ফুটবলটাকে ফলো করে, তাহলে সে টিমটাকে কিভাবে সেট করছে, স্কালোনি তার টিমটাকে অনেক ইকুয়েশনের মাধ্যমে এমনভাবে সেট করছে যাতে তার টিমের যে প্লেয়াররা আছে তারা শর্ট স্পেসে, ন্যারো স্পেসে তাদের বলের ক্লোজ কন্ট্রোলটা ভালো হয়, একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ভালো থাকে। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। এই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট ছিল সেই একদম শুরুর দিকে ট্যাঙ্গো ফুটবলের বেলাতেও। সো স্কালোনি যেটা করে, সে কেউ ভালো খেলে হুট করে তাকে দলে নিয়ে আসে না। তাকে কাউকে যদি দলের সাথে ডাকে, অনেকদিন সে স্কোয়াডের সাথে রাখার পরে, অনেকগুলো ট্রেনিং সেশনের পরে কিন্তু তাকে গেম টাইম দেয় এবং তাকে দলে ফিক্স করা শুরু করে। হুট করে এসে কেন স্কালোনি টিমে কেউ চান্স পায় না, এটার অন্যতম বড় রিজন হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপটা, সেই ট্যাঙ্গো ফুটবলের কোর আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপটা। তারপর যেটা হয় যে আর্জেন্টিনার খেলাটা আমরা অস্ট্রিয়ার সাথেও দেখলাম, আলজেরিয়ার সাথেও দেখলাম যে প্লেয়াররা ন্যারো স্পেসে তারা একজনের সাথে আরেকজন পাসিং করতেছে, অপোনেন্টের প্রেসিংটা ইনভাইট করতেছে। আর দেখা যাচ্ছে পিচের সেন্টারে আর্জেন্টিনা 3-4 জনকে অপোনেন্টের 6-7 জন মিলে ঘিরে দাঁড়াইছে, কিন্তু তারপরে তারা প্যানিক না হয়ে নিজেদের মধ্যে বলটা কন্টেইন করতেছে। কেন কন্টেইন করতেছে? কারণ তাদের ইন্টেনশন, সেই ট্যাঙ্গো ফুটবলের ইন্টেনশন যে নিজেদের পায়ে বল বেশিক্ষণ রেখে অন্য কোনো টিমমেটকে ফ্রি করে দেওয়া। সেই টিমমেটটা হইতে পারে নাম্বার 10 লিওনেল মেসি, কিংবা ফ্রন্টে থাকা থিয়াগো আলমাদা, কিংবা লাউতারো মার্টিনেজ। সো স্কালোনির ফিলোসফি আসলে কি? স্কালোনি সেই আদিকালের ট্যাঙ্গো ফুটবলটাই ফলো করে। তাদের পায়ে যখন বল থাকে, অপোনেন্টকে প্রেস করতে ইনভাইট করে, ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম টিমমেট কাউকে ফ্রি করে দেওয়ার ইন্টেনশন থাকে। আবার স্কালোনি যখন আবার লিড নিয়ে যায়, তখন কিন্তু সেই ট্যাঙ্গো ফুটবলটা খুব বেশিক্ষণ রাখে না। রিস্কি জোনে নিজেদের পায়ে বল বেশিক্ষণ রাখতে চায় না, বলটা দ্রুত পাসটা রিলিজ করে দেয়। তখন আসলে টাইম কিল করা, গেম কিল করা একটা ইন্টেনশন থাকে যাতে এই লিডটা ধরে রাখা যায়। লাস্ট স্কালোনিতে বলি কিংবা স্কালোনির ফুটবল ফিলোসফি বলি, এটা দিনিস কিংবা অন্য কোনো মডার্ন কোচ বা ট্যাকটিশিয়ানের কাছ থেকে কপি করা না। স্কালোনি সেটাই ফলো করতেছেন, সেটা হচ্ছে কি আর্জেন্টিনার ফুটবলের যে রুট, সেই ট্যাঙ্গো ফুটবল। নট অনলি ট্যাঙ্গো ফুটবল, আর্জেন্টিনার ফুটবল যে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে, সেই আপস অ্যান্ড ডাউনটা কাউন্ট করে এবং প্রেজেন্ট সিচুয়েশনের ডিমান্ড অনুযায়ী আর স্কালোনি তার টিমের কোচিং ট্যাকটিক্সটা সেট করেন এবং এই আর্জেন্টিনার রুট এবং হিস্টোরিটা ফলো করে স্কালোনি কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছে।